আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে। যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে চান, এই জাতি মনে করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বলুন? আমরা বলছি ৮ দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক মানে সংসদে যেতে না পারে। জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। কথা ঠিক কিনা বলেন? একটি দল তারা ২৪ জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে নাই, তারা দেশের সংস্কার চায় না, তারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় যেন তেনভাবে ক্ষমতায় এসে আবার একটি সরাসরি সরকার কায়েম করতে চায়। পরিষ্কার কথা বলি, আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সাথে, আমাদের ইসলামী ৮ দলের সাথে। জনগণ সংস্কার চায়, জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। আজকে গণভোট হলে আমরা জনগণ আমরা হা ভোটে সিল মারব। হা ভোট বিজয় হলে দেশের সংস্কার হবে, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। 3টি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মতকে দমন করেছে। আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে, রিমান্ডে, ক্রসফায়ারে, আয়না ঘরে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। একদল প্রান্তিক শাসী 5,000 টাকা সেই ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করে, আর বড় বড় শিল্পপতিরা হাজার কোটি টাকা লোন নেওয়ার পর ঋণ খেলাপি হয়। তাদের বিরুদ্ধে আইন স্পষ্ট করে না, তাদেরকে পুলিশ ধরে না, রাষ্ট্রের পক্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রান্তিক শাসীরা যখন নাকি 5,000 টাকা লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করতে না পারে, কৃষকের হাতের মধ্যে দান্না বেঁধে দিয়ে তাদেরকে জেলে ফাটানো হয়। হাজার কোটি টাকা তারা লোন নিয়েছে, তাদেরকে আইন স্পষ্ট করে না। কিন্তু এইটাই সুতরাং এই বিমাতা সুলভ আইন দিয়ে দেশ যদি চলে, কিয়ামত পর্যন্ত দেশের শান্তি আসবে না। কিন্তু এইটাই বাংলাদেশে অতীতে 3 বার গণভোট হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন
একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই। ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর 14 দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। অবিলম্বে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। এক ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি, নতুন কোন চাঁদাবাজ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এই ঐক্য টিকিয়ে রাখতে হবে। কেউ যেন ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা না করে। যারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা করবে, দীর্ঘদিন পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, জনগণ সবাই বলে আমরা 53 বছর যাদেরকে ক্ষমতায় দেখেছি, এইবার আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনারা যদি নির্বাচন করেন, একক বাসকে যদি আমরা নির্বাচন করেন, আমরা এবার ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এর মধ্যে যদি কেউ ফাটল ধরনের চেষ্টা করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু জনগণ যারা ঐক্যের ফাটল ধরাবে তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। আজকের এই সমাবেশ প্রমাণ করে কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, বাতিল জনশক্তির যতই জ্বালা পোড়ার কারণ হোক, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার জনশক্তিরা, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার মানুষেরা যদি এক হয়, তাহলে এই দেশে অবশ্যই ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। আজকে পোস্টারের উপর পোস্টার মারা হচ্ছে, মহিলা কর্মীদেরকে অসম্মান করা হচ্ছে, অশালীন ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে না। এই জন্য আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। আগামীতে আমরা যে ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটাই যেন বাস্তবায়িত হয়। পুরো বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক সকল সংগঠন যখন এক হয়েছে, এই এক হওয়ার কারণেও তাদের পরাজয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। সংগ্রামী রাজশাহীবাসী, সংগ্রামী জনতা, বিভিন্ন জেলা থেকে আগত জনস্রোত, সংগ্রামী বন্ধুরা, এ পর্যায়ে আজকের এই রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী নায়েবে আমির, বিশিষ্ট মানবিক নেতা, চিকিৎসক, রাজশাহী 2 আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলামী সহ
সমমনা ৮ দলীয় ঐক্যজোটের আজকের বিভাগীয় সম্মেলনের উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত রাজশাহীবাসী, মিডিয়া কর্মীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে মাঠে নেমেছি 5 দফা দাবি আদায়ের জন্য। আমরা বলেছি আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই। এটা একটা জাতীয় দাবি। জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তবে এত ত্যাগ, এত রক্ত, এত কোরবানি বৃথা যাবে। তাই সম্মানিত ভাইরা, আমরা আজকে সকলকে অনুরোধ জানাতে চাই, যারা কর্তা ব্যক্তি আছেন তাদের কাছে আমরা আবেদন জানাই, আপনারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট প্রদান করুন। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট জনমনে বিভ্রান্তির সৃষ্টি করবে। এজন্য আমরা চাই জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট, এবং এই গণভোটের মাধ্যমে যে সমস্ত বিষয় ফয়সালা হবে তারই ভিত্তিতে আগামীতে জাতীয় সংসদ এবং সরকার পরিচালিত হবে। সম্মানিত ভাইরা, আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদের যে সমস্ত প্রচার আছে, প্রচারের যে সমস্ত ব্যানার আছে, বিলবোর্ড আছে, সেগুলো নামিয়ে ফেলা হচ্ছে। আজকে পোস্টারের উপর পোস্টার মারা হচ্ছে, মহিলা কর্মীদেরকে অসম্মান করা হচ্ছে, অশালীন ব্যবহার করা হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে না। এই জন্য আমরা বলি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সম্মানিত ভাই বোনেরা, আসুন আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলি। আগামীতে আমরা যে ত্যাগের বিনিময়ে, কোরবানির বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটাই যেন বাস্তবায়িত হয়। সব শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের বৃহত্তর আন্দোলনের আহ্বান জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। 8 দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সম্মানিত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই সমাবেশ করার সুযোগ আমরা পেয়েছি 24 আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরির পর 2000-এরও বেশি ছাত্র জনতা, শ্রমিক এই বাংলাদেশের জমিনকে দ্বিতীয় স্বাধীনতা দানের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা এই দেশ আবার নতুন করে দেখার সুযোগ পাচ্ছি। আমাদের কোনো নিরাপত্তা ছিল না, আমাদের কোনো ঘুম ছিল না। আমাদের অনেক নেতৃবৃন্দ ছিলেন যারা বছরের পর বছর বাড়িতে ঘুমাতে পারতেন না। বাড়িতে যারা ঘুমাতে পারতেন না তারা গমের জমিতে, ধানের জমিতে থাকতেন। বৃষ্টি হলে সেখানেও থাকার সুযোগ ছিল না। এমনি একটি প্রেক্ষাপটে 24-এর গণ আন্দোলনের মাধ্যমে আমরা দেশকে নতুন করে স্বাধীনতা পেয়েছি। সম্মানিত জনতা, আমরা এই যে স্বাধীনতা পেয়েছি, যে মায়েরা রক্ত দিয়েছে, আমার স্ত্রী এখনো ডুকরে ডুকরে কাঁদে, রাত 2টা-3টা বাজে ডুকরে কাঁদে। আমি শুধু এতটুকুই বলতে চাই, আমাদের দলের বড় দলের এক নেতা বলেছেন যে গণভোট
পিয়ার নাকি উনি বুঝেন না, উনি নাকি পিয়ার বুঝেন না। উনাকে সরল অঙ্ক শেখাতে হবে, কারণ কোনটার পরে কোনটা হতে হয়, তাহলে জুলাই সনদ হবে। এই গণভোট ছাড়া জুলাই সনদ হবে না। আরেকটি কথা বলতে চাই, আপনি বলেছেন মামলা তুলে নেবেন। আমার বিরুদ্ধে 26টা মামলা, আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে শত শত মামলা, হাজার হাজার মামলা। এই মামলা থাকার পরে আপনি কি করে বলেন আওয়ামী ফ্যাসিস্টদের মামলা তুলে নেবেন? আমার বুঝে আসে না। তাহলে যদি মামলা তুলেই নেন, আপনারা তো নাকি ক্ষমতায় চলেই গেছেন। যদি এটাই হয়ে থাকে, তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার সন্তানকে ফিরে দেন, আমার ভাইকে ফিরিয়ে দেন, যারা শহীদ হয়েছে তাদেরকে ফিরিয়ে দিতে হবে, নচেত আপনাদেরকে কেউ ছাড় দিবে না ইনশাআল্লাহ। আগামী ভোটের মাধ্যমে এর প্রতিশোধ ইনশাআল্লাহ আমরা নিয়ে ছাড়ব। প্রয়োজনে বুকে তার রক্ত ঢেলে দিব, তারপরেও আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী রাজশাহী মহানগরীর সংগ্রামী আমির জননেতা ডক্টর মাওলানা কেরামত আলী এখন বক্তব্য রাখছেন। ডক্টর মাওলানা কেরামত আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এই আদেশের পক্ষে গণভোট সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের সভা অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত উপস্থিত সংগ্রামী জনতা, আমাদের বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ মেনে নিয়েছেন, কিন্তু তিনি আদেশ জারি করতে পারছেন না। এজন্যই গণভোট দিয়ে জনগণের অনুমোদন নিতে হবে। আপনি নির্বাচন যদি সুষ্ঠুভাবে করতে চান, অবশ্যই গণভোট দিয়ে জাতীয় জুলাই সনদকে গ্রহণযোগ্য করুন। জনগণের জন্য আগামী নির্বাচন হতে হবে সুষ্ঠু সুন্দর নির্বাচন, যে নির্বাচনে জাতি ইচ্ছা মতো, আজকে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তিনি আগুন নিয়ে খেলছেন। একই দিনে দুটি নির্বাচন একসাথে হতে পারে না, জাতীয় নির্বাচন এবং একই সাথে গণভোট। এটি জাতির সাথে একটি প্রহসন ছাড়া কিছু নয়। জনগণ জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, গণভোটের বিষয়টি তাদের মাথায় থাকবে না। এই জন্য আমরা বলতে চাই, আপনি জনগণের মানসিকতা বুঝেন, জনগণের বক্তব্য বুঝেন। এই মুহূর্তে আপনাকে অনতিবিলম্বে গণভোট দিয়ে সমস্যার সমাধান করতে হবে। সংগ্রামী জনতা, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের ফলে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। বক্তব্য রাখছেন মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই বিভাগীয় সমাবেশের সভাপতি, প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ, আপনাদের হৃদয়ের আকুতি, বাংলাদেশের জনগণের হৃদয়ের আকুতি হলো জাতীয় নির্বাচনের আগে গণভোট। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? কিন্তু একটা দল এই নির্বাচনের আগে, ন্যাশনাল নির্বাচনের আগে গণভোট দিতে ভয় পায়। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? শুধু তাই নয়,
তারা যেভাবে গণভোট দিতে ভয় পায়, ঠিক একইভাবে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষই প্রিয়ার দিতেও তারা ভয় পায়। তাদের এই ভয়ের আরেকটা মেডিসিন আমাদের কাছে আছে, সেটা হলো পুরো বাংলাদেশের তৌহিদি জনতা, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক সকল সংগঠন যখন এক হয়েছে, এই এক হওয়ার কারণেও তাদের পরাজয় নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। অতএব প্রিয় ভাইরা আমার, 8 দলের নেতৃবৃন্দ এক হয়েছে, আপনারাও মাঠে ময়দানে আছেন। আপনাদেরকে এখন প্রত্যেকটা পাড়ায় মহল্লায়, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে গ্রামে এই 8 দল সহ স্থানীয় যত নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে দুর্বার আন্দোলন এবং সংগ্রাম করে তুলতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলাম দেশপ্রেমিক নাগরিকদের বাংলাদেশ। ইসলাম দেশপ্রেমিক নাগরিকদের বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা কি ঐক্যবদ্ধভাবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় দুর্গ গড়ে তোলার জন্য তৈরি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। দেখা হবে বিজয়ে। রাকসুর সম্মানিত ভিপি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। এ পর্যায়ে মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই ঐতিহাসিক সমাবেশে উপস্থিত আয়োজক বৃন্দ, 8 দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত তৌহিদি জনতা, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ জুলাই সনদ বাস্তবায়নের জন্য হলেও আজকের এই সমাবেশ প্রমাণ করে কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, বাতিল জনশক্তির যতই জ্বালা পোড়ার কারণ হোক, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার জনশক্তিরা, ইসলাম এবং ইসলামকে ভালোবাসার মানুষেরা যদি এক হয়, তাহলে এই দেশে অবশ্যই ইসলামী বিপ্লব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহিম ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের যতই জ্বালা পোড়ার কারণ হোক, আল্লাহ তার নূরকে অবশ্যই উচ্চকিত করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা বলি, আমাদেরকে বিভিন্ন রকম আইন দেখানো হয়। তারা তাদের আগের রাজনীতি আর চালাতে পারবে না বলেই জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করে। তারা যদি আমাদের আইন বাস্তবায়ন করতে না দেয়, তারা যদি বিভিন্ন রকম দুনিয়াবি আইন দেখায়, তাহলে আমরা বলবো মোরা মানি না কোনো আইন, মোরা ভরাতরি করি ভরাডুবি, মোরা ভীম ভাসমান মাইন। সম্মানিত ভাইরা, আমরা সবাই মিলে এভাবে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ থেকে আমাদের দেশকে গড়ে তোলার জন্য প্রয়াস চালাবো তো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2000 ছাত্র জনতা জীবন দিয়েছে যেই ফ্যাসিস্ট জালিম শাহী খুনি হাসিনার পতন নিশ্চিত করতে। 2013 সালে শাপলা চত্বরে শত শত নিরীহ আলেম এবং মাদ্রাসার ছাত্রদেরকে রাতের আধারে টিভি চ্যানেল বন্ধ করে দিয়ে খুন করা হয়। সনদ বাস্তবায়ন করতে আন্দোলন করতে হবে কেন বলেন? গণভোটের জন্য মাঠে নামতে হবে কেন? রক্ত কয়বার দিতে হবে? ছাত্ররা যেভাবে 2000 নিরীহ ছাত্র জনতা জীবন দিয়ে এই পবিত্র ভূমি শাহ মাকদুমের, এই শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশকে
মুক্তির পথ দেখিয়েছে। 30,000 ছাত্র যেখানে পঙ্গুত্ব বরণ করেছে, এই বাংলাদেশ নিয়ে কাউকে চিনিমিনি খেলতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইরা, রাজশাহীবাসী জেগে উঠুন। আমি মানিকগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই যে এই গানের নর্তকীকে সংসদে নিয়ে শেখ হাসিনা 15 বছর সংসদে গান বাজিয়ে পবিত্র সংসদকে অপমানিত করেছে। সেই মানিকগঞ্জ 2 আসনে এবার দেয়ালগড়ি প্রতীক নিয়ে ইনশাল্লাহ আমি আশাবাদী এবার 8 দলের বিজয় হবে। মানিকগঞ্জে এই গান বয়াতির নামে মানিকগঞ্জের মাটিকে এই আবুল সরকাররা আল্লাহ এবং রসুলের নামে কটূক্তি করে যে দৃষ্টতা দেখিয়েছে, ওদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হলে আলেমদেরকে 8 দলীয় জোটের প্রার্থীদেরকে ইসলামী শক্তিকে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনারা রাজি আছেন কিনা বলেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী আকন্দ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা আশরাফ আলী আকন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ও দেশপ্রেমিক 8 দল কর্তৃক আয়োজিত আজকের এই রাজশাহী বিভাগীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, দেশপ্রেমিক ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে সমস্ত বিভাগের মহাসমাবেশ হবে। প্রথম রাজশাহী বিভাগ থেকে শুরু হয়েছে। এই বিভাগীয় মহাসমাবেশ প্রমাণ করে দেশের মানুষ একটা পরিবর্তন চায়। এদেশের মানুষ দুর্নীতি দুঃশাসন মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। আমরা 53 বছরে দেখেছি, আমরা 53 বছরে কি দেখেছি? আমরা দেখেছি ফেসিবাদ, আমরা দেখেছি দুর্নীতিবাদ, আমরা দেখেছি আধিপত্যবাদের দালালরা এই দীর্ঘ 53 বছর ক্ষমতায় ছিল। আমরা এই দেশের মানুষ জেগে উঠেছে আর কোনো দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদেরকে, আর ভারতীয় আধিপত্যবাদের দালালদেরকে আর এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে দিতে চায় না। এই জন্য সকল দল আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। 8টি দল ঐক্যবদ্ধ হয়েছি। আরও অনেক দল আল্লাহর রহমতে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা এই যে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা নির্বাচনী সমঝোতার ভিত্তিতে আগামী পার্লামেন্টকে একটি কার্যকর পার্লামেন্টে পরিণত করবে ইনশাল্লাহ। আমাদের এই নির্বাচনী সমঝোতা পার্লামেন্ট থেকে শুরু করে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত বিস্তৃত হবে। যে দলের এমপি প্রার্থী হবে, অন্য দলের উপজেলা চেয়ারম্যান মনোনীত হবেন। আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ভাগ বাটোয়ারার মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচন করব। আমরা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত নির্বাচন করব, যাতে কোনো ফ্যাসিস্ট, কোনো খনি, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ আর জনগণের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলতে না পারে। এখন আমাদের এই ঐক্য টিকিয়ে রাখতে হবে। কেউ যেন ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা না করে। যারা এই ঐক্যের মধ্যে ফাটল ধরনের চেষ্টা করবে, দীর্ঘদিন পর্যন্ত জনগণের যে প্রত্যাশা, জনগণ সবাই বলে আমরা 53 বছর যাদেরকে ক্ষমতায় দেখেছি, এইবার আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে আপনারা যদি নির্বাচন করেন, একক বাসকে যদি আমরা নির্বাচন করেন, আমরা এবার ইসলামী দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। এর মধ্যে যদি কেউ ফাটল ধরনের চেষ্টা করে, আমি পরিষ্কার কথা বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে, তাহলে কিন্তু জনগণ যারা ঐক্যের ফাটল ধরাবে তাদের পিঠের চামড়া খুলে ফেলবে। সংগ্রামী ভাইরা আমার, আসুন আজকের একটি আমরা সুখী সমৃদ্ধ দেশ গড়ব। দেশের অবস্থা অত্যন্ত নাজুক।
আজকের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে। আজকের এই অবস্থার মধ্যে আজকে দেশের সামগ্রিক অবস্থাটা কি? আজকের চাঁদাবাজ তো কমে নাই, সন্ত্রাস তো কমে নাই, খুন তো কমে নাই, নির্বাচনী মিছিলে প্রোগ্রামে এখনো গুলি করে মানুষকে আহত করা হয়। আমরা এইটা কোনোদিন বরদাস্ত করব না। এই জন্য আমরা পরিষ্কারটা স্লোগান দিতে চাই, আমরা এদেশে ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোনো উপায় নাই। এজন্যে ভালো নেতা হতে হবে। 8 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ আছেন, আমি পরিষ্কার বলি, জনগণের কাছে আমাদের যেতে হবে। জনগণের মধ্যে আমাদের সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতাকে প্রমাণ করতে হবে এবং আগামীতে যাতে একটা দেশের কল্যাণ রাষ্ট্র হয় সেই ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুফতি সুলতান মহিউদ্দিন। মুফতি সুলতান মহিউদ্দিন। আন্দোলনরত 8 দল ঘোষিত রাজশাহী বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, আমার সংগ্রামী দেশ প্রেমিক ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমি সর্বপ্রথম স্মরণ করছি শাপলা চত্বরে যারা নির্মমভাবে শহীদ হয়েছিল, স্মরণ করছি ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের জন্য আন্দোলন চালিয়ে যারা 24-এ নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল। আর আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ঘোষণা করতে চাই, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিভিন্ন সময় আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন তারা মূলত এই দেশ পরিবর্তনের জন্য শাহাদাত বরণ করেছিলেন। সুতরাং শহীদদের প্রত্যাশা অনুযায়ী আগামী সরকার হবে এদেশের জনগণের সরকার। আগামী সরকার হবে ইসলাম প্রিয় তাওহীদি জনতার সরকার। সুতরাং এই বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাতে চাই, নির্বাচনের পরিবেশ হওয়ার পূর্বে জাতীয় নির্বাচন যদি দেওয়া হয়, আবার আরেকটা ফ্যাসিবাদ কেন্দ্র দখল করবে, জনগণের ভোট চুরি করবে, এটা দেশের জনগণ বরদাস্ত করবে না। অতএব লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এদেশের জনগণ জাতীয় নির্বাচন যদি সরকার দেন, দেশের জনগণ সেই নির্বাচন মেনে নিবে না। আমরা এক ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি, নতুন কোন চাঁদাবাজ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় দেখতে চাই না। প্রয়োজনে 2013-তে রক্ত দিয়েছি, 2021-এ রক্ত দিয়েছি, 2024-এ রক্ত দিয়েছি, প্রয়োজনে আবার রক্ত দেব। মানুষের, বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাব, আন্দোলন করে যাব। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, নব্য ফ্যাসিবাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলন কেন্দ্রীয় কমিটি যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন। বক্তব্য রাখছেন জননেতা অধ্যক্ষ রোকনুজ্জামান রোকন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ
আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে ঢাকা থেকে এখানে আসার তৌফিক দিয়েছেন এবং দুটি কথা বলার সুযোগ দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকের এই জনসমাবেশের অবস্থা দেখে মনে হচ্ছে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী দল ক্ষমতায় আসবে। আপনাদের সকলের সার্বিক সহযোগিতা এবং মনের মধ্যে এক থাকলে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী দল ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের কৃতি সন্তান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসন সদর আসন থেকে জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা নুরুল ইসলাম বুলবুল। বক্তব্য রাখছেন জননেতা নুরুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমমনা আন্দোলনরত ৮ দল কর্তৃক আয়োজিত রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত রাজশাহীবাসী, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। সংগ্রামী ভাই বন্ধুগণ, 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত 8 দল বিভিন্ন কর্মসূচি দিয়ে দাবি আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, অবিলম্বে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে করার কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী এবং জনপ্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। যারা খুন করেছে, আহত করেছে, বিগত 17.5 বছরে জুলুম নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালিয়েছে, সেই খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা বলেছি, পিয়ার পদ্ধতির মাধ্যমে আগামী দিনে নির্বাচন দিতে হবে। উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিকে জুলাই সনদে সংযোজন করা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, ফাঁসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে হয়, জুলাই আগস্টের চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, যদি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়, তাহলে আগামী দিনে জাতীয় নির্বাচন পিয়ার পদ্ধতির মাধ্যমে দিতে হবে। আমরা 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমাদের যে কর্মসূচি চলছে, আসুন সেই কর্মসূচিকে সফল করার পাশাপাশি আমরা ঐক্যবদ্ধ হই। 8 দল বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের সুখী সমৃদ্ধশালী
দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আমরা ইনশাআল্লাহ। এই জন্য আমরা ঘরে ঘরে মানুষের দ্বারে দ্বারে আমাদের কর্মসূচিকে পৌঁছে দেব এবং নতুন বাংলাদেশের বার্তা নিয়ে, স্বপ্ন নিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে যাব। সে আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সম্মানিত সভাপতি, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক, জননেতা অ্যাডভোকেট এ.কে.এম. আনোয়ারুল ইসলাম চাঁদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজশাহী বিভাগের এই বিভাগীয় সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দেশপ্রেমিক ইসলামিক ভাইয়েরা, আমরা বাংলাদেশ জন্মের পর থেকেই বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছি। 1971 সনে বাংলার যুবক এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে দেশ স্বাধীন করেছিল। দুঃখের বিষয়, সেদিন বাংলাদেশ প্রতারিত হয়েছিল। স্বাধীন করেছিলাম আমরা, এদেশ অন্য একটা দেশের করতলে পরিণত হয়েছিল। এই আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করে 1990 সনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে নতুন করে মানুষ আশা জাগিয়েছিল। একটা দলের বিশ্বাসঘাতকতার কারণে সেই 90 সনেও বাংলাদেশ প্রতারিত হয়েছিল। 2025 সনে এই জুলাই যুদ্ধের মাধ্যমে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। 53 বছরের সেই প্রতারণার জাল থেকে বেরিয়ে আসার জন্য 2000 ভাই বোন জীবন দিয়েছে। 3000 মানুষ পুঙ্গুত্ব বরণ করে দুঃখে দুঃখে জীবন যাপন করছে। আর সেই দ্বিতীয় যুদ্ধকেও প্রতারিত করার জন্য একটা দল আজকে নার পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের মানুষ যারা নার পক্ষে অবস্থান নিয়েছে তাদেরকে বাংলাদেশ থেকে না করে দিবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মানুষের মন বুঝে আপনারা সিদ্ধান্ত নেন। জুলাই সনদের পক্ষে আমরা সকলে হার পক্ষে অবস্থান নিব, হাকে জয়যুক্ত করব। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে টিকিয়ে রেখে ইসলামিক এই ঐক্য জোটের বিজয়কে ইসলামের বুট এক বাক্সে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আব্দুল মজিদ আতাহারি। বক্তব্য রাখবেন আব্দুল মাজেদ আতাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। প্রিয় জন্মভূমি বাংলাদেশের অন্যতম ভূখণ্ড শাহ মখদুমের বিচরণশীল জনপদ রাজশাহী বিভাগীয় 8 দলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সংগ্রামী সভাপতি, জামাত ইসলামী বাংলাদেশের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ভাই, গোলাম পরওয়ার ভাই সহ 8 দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের চলার পথের সংগ্রামী জনতা, প্রিয় ভাইগণ,
অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে, জুলাই আগস্টে এই 8 দল সহ বাংলাদেশের অসংখ্য রাজনৈতিক দল লড়াই করে 1,500 শহীদ ভাইদের রক্তের বিনিময়ে 30,000 মতো ভাই বোনদের বঙ্গুত্ব বরণের মাধ্যমে আমরা জুলাই আগস্টের বিপ্লব সফল করেছিলাম। বিপ্লব সফল করার পরে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বর্তমান সরকার এবং দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমাদের আবেদন ছিল, আমরা জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান করলাম, এই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য জুলাই সনদ কার্যকরী করে দেশবাসীকে বীরত্বের উপহার দেওয়া হবে। কিন্তু আমাদের কিছু সহযোগী সাংগঠনিক বন্ধুগণ উল্টা বসে পথ চলার কারণে আজকে এই 8 দলের রাজশাহী এই শাহ মখদুমের চারণভূমিতে এসে জনগণকে সাথে নিয়ে সংগ্রামের পথে এগিয়ে যেতে হচ্ছে। প্রিয় ভাইগণ, স্পষ্টভাবে বলতে চাই, রক্ত দিয়েছি, রক্ত দেওয়া লাগলে আরো দেব। রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং জুলাই আগস্টের সনদ নিয়ে এসেছি। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে জেকে বসা ভারতীয় মদত পুষ্টের স্বৈরাচারকে চিরদিনের জন্য বাংলাদেশের বাড়ি থেকে উচ্ছেদ করেছি। তার প্রমাণ আমরা জুলাই সনদের মাধ্যমে কার্যকরী করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, স্পষ্টভাবে বলতে চাই, জুলাই আগস্টের সনদকে কার্যকরী করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলেন, আপনারা গণভোট দেন। গণভোটের মাধ্যমে জুলাইয়ের জাতীয় সনদকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিয়ে সেই জুলাই সনদের মাধ্যমে আগামী নির্বাচন কার্যকরী হবে। দুঃখের বিষয়, জুলাই সনদকে কার্যকরী করার জন্য আমরা যে গণভোট দাবি করেছিলাম, সেই গণভোটের জন্য আলাদা দিন ধার্য করার জন্য সরকারের কাছে আমরা বারবার বলেছি, বারবার সরকারের সাথে যোগাযোগ করেছি, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত না করে একই দিনে গণভোট, একই দিনে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনের ডেট ঘোষণা করার জন্য পায়তারা করছে। আপনারা গণভোটের জন্য আলাদা দিন চান কি না, এই বরেন্দ্র ভূমির শাহ মখদুমের উত্তরসূরিদের হাত জাগিয়ে বলুন, আপনারা একই দিনে গণভোট চান না আলাদা গণভোট চান? অবশ্যই গণভোটের জন্য আলাদা দিন ধার্য করতে হবে। এটা ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না, বাংলাদেশের মানুষ মানবে না। জুলাই আগস্টের সনদের পক্ষের জনগণ, জুলাই আগস্টের বিপ্লবের সাথীরা সরকারকে ছাড় দেবে না, কোন ষড়যন্ত্র চক্রান্তকে অবশ্যই মেনে নেবে না। সুতরাং নির্বাচনের আগে অবশ্যই গণভোট দিয়ে জাতীয় সনদকে নির্ধারণ করার মাধ্যমে সেই সনদের আলোকে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। এছাড়া জনগণ, এই যাদের শাহাদত বরণ করেছে তাদের রক্তের সাথে গদ্দারি করা হবে, যারা বঙ্গবন্ধু বরণ করেছে তাদের সাথে গদ্দারি করা হবে, যারা গদ্দারি করবে তাদেরকে বাংলাদেশের বিপ্লবী জনগণ, তাওহীদি জনতা মেনে নেবে না। শেষবার একটা কথা বলি, আমরা লড়াই করেছি একদিন দুদিন নয়, 47 সাল থেকে লড়াই করে রক্ত দিয়ে শাহাদত বরণ করে এই পর্যন্ত এসে দেখেছি 8 দলের কমিটমেন্ট আগামী জাতীয় সংসদের মাধ্যমে ক্ষমতায় গিয়ে আল্লাহর কোরআনের আইন জারি করবে, বিশ্বনবীর আদর্শের সুন্নাহ জারি করবে। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? অতএব আপনাদের কাছে আবেদন রইল, আগামী নির্বাচনের মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদ, এই দেশে ভারতের দূষর সবাইকে বাংলাদেশ থেকে চিরতরে বিদায় করে মদিনার সনদের আলোকে পবিত্র কোরআনের বাণী, পবিত্র কোরআনের শাসন ইনশাআল্লাহ বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ। বরেন্দ্রবাসী শাহ মখদুমের এলাকার বিপ্লবী সন্তানদেরকে অন্তরের অন্তর থেকে হৃদয়নিংড়ানো ভালোবাসা এবং প্রাণটালা অভিনন্দন জানিয়ে
আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলার অনিল বর্ষী বক্তা, শফিউল আলম প্রধানের সুযোগ্য সন্তান, জাগপার সংগ্রামী সহ সভাপতি এবং দলীয় মুখপাত্র জনাব রাশেদ প্রধান। বক্তব্য রাখছেন বিপ্লবী কণ্ঠস্বর জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 দল আয়োজিত পদ্মার তীরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মঞ্চে উপবিষ্ট 8 দলের জাতীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মিডিয়ার ভাইরা, প্রশাসনের ভাইরা, আমার সামনে উপস্থিত ইসলামী ও দেশপ্রেমী কাফেলা, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চাই। আমি দোয়া চাই বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের পরিপূর্ণ সুস্থতার জন্য। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি গতকাল রাজশাহী এসে পৌঁছেছি। আসার পরে রাজপথে যখন হাঁটছিলাম, আমার বারবার মনে হচ্ছিল এই রাজশাহীর রাজপথ বারবার ওই ইসলামী কাফেলা, ইসলামী ছাত্র শিবিরের রক্তে রঞ্জিত হয়েছিল। আমি হাঁটছিলাম আর স্মরণ করছিলাম, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। রাকসুর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে এই দেশ ইসলামের দেশ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বাংলাদেশে অতীতে 3 বার গণভোট হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করার কোনো ইতিহাস বাংলাদেশে নাই। প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে মিডিয়ার সামনে স্পষ্ট ভাষায় বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট আয়োজন করা আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের বিষয়। যারা আয়োজন করবে সেই নির্বাচন কমিশনার বুঝে গেছেন, কিন্তু দুর্ভাগ্য ওই বিএনপি বুঝতে পারে নাই। বাংলাদেশের জনগণ বুঝে গেছে, কিন্তু দুর্ভাগ্য ওই অন্তর্বর্তী সরকার নাকি এখনো বুঝতে পারে নাই। ওই অন্তর্বর্তী সরকার গণহত্যাকারী আওয়ামী লীগকে চিনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, কিন্তু গণহত্যাকারী আওয়ামী লীগের কার্যক্রমকে বৈধতা দেওয়া জাতীয় পার্টি আর 14 দলকে এখনো চিনতে পারে নাই। কথাবার্তা পরিষ্কার, এখনো সময় আছে। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের আয়োজন করুন। আওয়ামী লীগের মতোই 14 দল এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করুন। আমি আমার নির্বাচনী এলাকা পঞ্চগড়ে এই বিভাগীয় সমাবেশের 8 দলের পোস্টার লাগাচ্ছিলাম বিগত কয়েকদিন। আমরা এক পাশ দিয়ে লাগাই, আরেক পাশ দিয়ে চান্দা পার্টি পোস্টার ছিঁড়ে। আমি চান্দা পার্টিকে বলতে চাই, ডাক্তার শফিকুর রহমান, পীর সাহেব চরমনাই, আল্লামা মামুনুল হক সহ 8 দলের নেতৃবৃন্দের ছবি এবং নাম পোস্টার থেকে ছিঁড়তে পারবেন, মানুষের মন থেকে মুছে দিতে পারবেন না। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কথা হচ্ছে। 5ই আগস্টের পর ওই চান্দা পার্টি 200+ খুন করেছে। চাঁদাবাজির হিসাব করতে গেলে ক্যালকুলেটরে এখন আর ডিজিট উঠছে না, এত বেশি চাঁদাবাজি।
এভাবে লেভেল প্লেইং ফিল্ড সম্ভব নয়। 8 দলের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা করা হচ্ছে, বুলেট ছুঁড়ে মারা হচ্ছে। আমি রাজশাহী বিভাগের নেতৃবৃন্দকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওই চান্দা পার্টির বুলেটের জবাব এবার ব্যালটে হবে ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হ্যাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। এই পদ্মার প্রমত্ত পদ্মার পানি নাই, ভারতীয় আধিপত্যবাদ। আমি শুধু স্লোগান ধরতে চাই, যেই স্লোগানে ওই হিন্দুস্তানের বুক কাঁপে, যেই স্লোগানে পুরাতন জালিমদের বুক কাঁপে, যেই স্লোগানে নতুন করে সৃষ্টি হওয়া জালিমদের বুক কাঁপে, সেই স্লোগান আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই স্লোগানটা আগামী নির্বাচনে বিজয়ী হয়ে ইসলাম এবং দেশপ্রেমী বাংলাদেশ গড়তে গড়তে বাড়ি যাওয়া পর্যন্ত স্লোগান চলবে। তার আগে আওয়াজ বন্ধ হওয়া যাবে না ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। শাহ মখদুমের পুণ্যভূমি রাজশাহীর সংগ্রামী তৌহিদি জনতা আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আগামীতে বাংলাদেশে ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। সকলের প্রতি উদাত্ত আহ্বান, পিছনে যারা দাঁড়িয়ে আছি আমরা সকলে বসে যাই। সকলের প্রতি উদাত্ত আহ্বান, আমরা বসে যাই। দায়িত্বশীল যারা আছি আমরা পিছনে যারা দাঁড়িয়ে আছি তাদেরকে বসিয়ে দেয় ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নায়েবে আমির খেলাফত মজলিস মুফতি আব্দুল হামিদ, জননেতা মুফতি আব্দুল হামিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 দল আয়োজিত আজকের এই রাজশাহী বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ সংগ্রামিত তৌহিদি জনতা, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা সকলেই ধারণা করেছিলাম দেশের মানুষের জন্য আর কোনো টেনশন ভোগ করতে হবে না, দেশের আগামী নির্বাচন সুষ্ঠু হবে, দেশের মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে, আমাদের বাংলাদেশের মধ্যে নিরাপত্তার পরিবেশ তৈরি হয়ে যাবে। কিন্তু দুঃখজনক বিষয় হলো স্বাধীনতার শহীদদের রক্তের উপরে, শহীদদের রক্তের কারণে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের প্রথম অবস্থায় আমরা যে ভূমিকা দেখেছিলাম আমাদের খুশি রাখছিল। পরবর্তীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারী, দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্রকারী ফাঁসিবাদকে আবার প্রতিষ্ঠিত করার জন্য যারা দেশের মধ্যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই সরকার তাদের কথাকেই প্রাধান্য দিচ্ছে। আমরা এই সরকারকে পরিষ্কার বলে দিতে চাই, 8 দল আজকে মহাসমাবেশের আহ্বান করেছে। এই 8 দলের সমর্থিত বাংলাদেশের লক্ষ কোটি জনতা বাংলাদেশে ঘর জামায় আসে নাই। এরা বাংলাদেশের মানুষ এই তৌহিদি জনতার কথা অনুযায়ী নির্বাচন বাস্তবায়ন করতে হবে। এই 8 দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে গণভোট দিতে হবে। যদি ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করা হয়, ফাঁসিবাদ
প্রতিষ্ঠা করতে চায়, আবার তাদের ষড়যন্ত্র যদি বাস্তবায়ন করার চেষ্টা করতে হয়, পরিস্থিতি বাংলাদেশের ভয়াবহ হবে। আমি চার দলীয় জোটের তৃণমূল থেকে আরম্ভ করে নিয়ে হাইকমান্ড পর্যন্ত সকলের কাছে অনুরোধ করবো, উদাত্ত আহ্বান জানাবো, কোন ফাঁকে যেন ষড়যন্ত্রকারী প্রবেশ করতে না পারে। চিহ্নিত করতে হবে ষড়যন্ত্রকারী যে কেউ হোক, বাস্তবে ষড়যন্ত্র করতে যায় লাঠি পিটা করে পাছা ছাড় উঠাই দিতে হবে। বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল হক আজাদ। আটদল বিভাগীয় সভা কর্তৃক আয়োজিত উদ্যোগকারী মহাসমাবেশের সভাপতি, আটদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পাকিস্তান অর্জন হয়েছে, তার থেকে বাংলাদেশ হয়েছে, ৭৫-এর পট পরিবর্তন হয়েছে, ২৪-এর পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরও কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। প্রত্যেকটি আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থানের পিছনে দুইটি কারণ থাকে। একটি হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করা, পরাজিত করা। ৪৭ সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, ৭১ সালে পরাজিত করা হয়েছে, ৭৫ সালে পরাজিত করা হয়েছে প্রতিপক্ষকে, এবং ২৪শে জুলাইও পরাজিত করা হয়েছে। এটা হচ্ছে আন্দোলন সংগ্রামের প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে উদ্দেশ্যে আন্দোলন সংগ্রাম করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়ন করা, সেটা সমাজে প্রতিষ্ঠিত করা। দুঃখজনক হলো সত্য, আমরা প্রথম উদ্দেশ্য হাসিল করেছি, দ্বিতীয় উদ্দেশ্য আমাদের হাসিল হয়নি। পাকিস্তান অর্জন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এর কারণটা কি? দুটি কারণ। একটি হচ্ছে যারা দেশ শাসন করেছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছে। তারা ছিল দেশের মধ্যে এমন শাসক, কর্তৃত্ববাদী এবং একনায়কতন্ত্র শাসক ছিল, তারা মানুষের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করেনি। হযরত আলীর একটি যুদ্ধের পোশাক এক ইহুদি চুরি করে নিয়ে গিয়েছে। হযরত আলী নিজে গিয়ে শোরাই আদালতে মামলা করেছে, মহামান্য বিচারক শোরাই, আমার যুদ্ধের পোশাক ইহুদি নিয়ে গিয়েছে। শোরাই বলতেছে আপনি সাক্ষী নিয়ে আসেন। পরের দিন হযরত আলী সাক্ষী নিয়েছে, একজন তার ছেলেকে, একজন তার গোলাম যেটা কৃতদাস ছিল তাকে আজাদ করেছে, তার গোলামকে তার সাক্ষী হিসাবে নিয়ে গিয়েছে। হযরত শোরাই বলতেছে খলিফাতুল মুসলিমিন, সাক্ষী দুজনের প্রয়োজন, আপনার সাক্ষী একজনও হয়েছে, আপনার আজাদকৃত গোলাম আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এটা গ্রহণযোগ্য। আর আপনার ছেলে যে আপনার পক্ষে সাক্ষী দিয়েছে, এই সাক্ষী ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়, এই কারণে আপনার আদালত থেকে আপনার মামলা খারিজ করে দিয়েছি। হযরত আলী আফাদ মস্তক বিচারপতির কথাটাকে মেনে নিয়ে সে আদালত থেকে ফেরত আসছে। দেখেন ইসলাম ন্যায় নীতি এবং কেমন ইনসাফের আইন। কিছু দূরে সেই ইহুদি এই আদালতের এই ন্যায় নীতি এবং হযরত আলীর এই আফাদ মস্তক আইনকে সমর্থন করে দেখার পর সেই ইহুদি বলতেছে আমি আজকে ইহুদি ধর্ম পরিত্যাগ করে আজকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আজকে আমি এটাই। সুতরাং যে আইনের বিমতা সুলভ আচরণ, একজন প্রান্তিক শাসী ৫০০০ টাকা সেই ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করে, আর বড় বড় শিল্পপতিরা হাজার হাজার কোটি টাকা লোন নেওয়ার পর ঋণ খেলাপি হয়, তাদের বিরুদ্ধে আইন স্পষ্ট করে না, তাদেরকে পুলিশ ধরে না, রাষ্ট্রের পক্ষে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আর প্রান্তিক শাসীরা যখন নাকি
5,000 টাকা লোন নিয়ে ঠিক মতো কিস্তি পরিশোধ করতে না পারে কৃষকের হাতের মধ্যে দাঙ্গা বেঁধে দিয়ে তাদেরকে জেলে ফাটানো হয়। হাজারে হাজারে কোটি টাকা যারা লোন নিয়েছে তাদেরকে আইনে স্পষ্ট করে না, কিন্তু এইটাই। সুতরাং এই বিমাতা সুলভ আইন দিয়ে দেশ যদি সরে কিয়ামত পর্যন্ত দেশের শান্তি আসবে না, কিন্তু এইটাই। আওয়ামী লীগ দেশকে কীভাবে ধ্বংস করেছে এটার বিস্তারিত বয়ান কিন্তু ঘন্টায় ঘন্টা সময় লাগবে। একটি উদাহরণ পেশ করছি আমি। আপনারা বলতে পারেন আওয়ামী লীগ তো কালভার্ট করেছে, পদ্মা সেতু করেছে, এই করেছে, অনেক করেছে, দেশের উন্নয়ন করেছে। আমি তাই একটি নমুনা আমি পেশ করেছি, সে দেশের মঙ্গল করেছে, ধ্বংস করেছে। একটি ব্যক্তি যদি লোন এবং কর্জ নিয়ে 3 তলা বিল্ডিং করে গ্রামের মানুষ তাকে ধিক্কার দিয়ে নিন্দা জানায়, সে লোন নিয়ে 3 তলা বিল্ডিং করেছে। আরেক ব্যক্তি যদি নাকি উপার্জনের মাধ্যমে উপার্জন করে, সেই যদি 3 তলা বিল্ডিং করে গ্রামের লোক তাকে মডেল হিসাবে কি করে স্বীকার করে। সুতরাং হাসিনা যে 15 বছর কালভার্ট, বিশ্বরোড ইত্যাদি ইত্যাদি করেছে এটা সম্পূর্ণ লোন নিয়ে করেছে। উদাহরণ পেশ করতে আমি, হাসিনা যখন ক্ষমতায় এসছে 2008 সালে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ ছিল 2,00,000 কোটি টাকা। 2,00,000 কোটি টাকা ছিল দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণ। আর 2024 সালে হাসিনা যখন এই দেশটাকে বিজয়ী হচ্ছে তখন বাংলাদেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ঋণের পরিমাণ হয়েছে 18,00,000 কোটি টাকা। সুতরাং এই 15 বছরে 16,00,000 কোটি টাকা সে বিদেশ থেকে এবং অভ্যন্তরীণ ঋণ নিয়ে অর্ধেক খেয়েছে, কিছু উন্নয়ন করেছে, আর বাকিগুলো দিয়ে বিদেশে বাড়ি করেছে। আওয়ামী লীগ এটাই করেছে, দেশের উন্নয়ন কিন্তু এটাই। সুতরাং এই কথাগুলো আপনারা বলবেন দেশের উন্নয়ন বলে কিছু হয়নি, দেশের উন্নয়ন বলতে কিছু হয়নি। এই জন্যই যারা দেশ শাসন করবে তাদের নৈতিক চরিত্র পরিবর্তন হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তর সৃষ্টি হতে হবে। এর জন্য আমরা বলি খোদাবিরু লোকের শাসন ছাড়া দেশের ভাগ্যের পরিবর্তন হবে না। সাথে সাথে যে আইনের দ্বারা দেশ পরিচালিত হবে সে আইনকে সম্পূর্ণ প্রজ্বলিত করে ইসলামী আইন দিয়ে আমরা দেশ পরিচালনা করব। আল্লাহর আইন নয়, ইসলামের আইন। আল্লাহর আইন বললে সেখানে হাদিস এজমা এবং কিয়াস বাদ করে। এর জন্য আমরা ইসলামী আইন খোদাবিরু লোকের শাসন দিয়ে দেশ পরিচালনা করার জন্য আব্দলীয় জোট আজকে গঠিত হয়েছে। গ্রামে গঞ্জে নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা সামনে আব্দলীয় জোটকে বিজয়ী করে সত্যিকারের দেশের পরিবর্তনের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য সহযোগিতা করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতে। আসসালামু আলাইকুম। الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামো পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশের ইসলামী দল এবং দেশপ্রেমিক দলের সমন্বয়ে অভিন্ন কর্মসূচিতে আন্দোলনরত 8 দলের ডাকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত 8 দলের শীর্ষ জাতীয় নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, রাজশাহীর বিভাগের বিভিন্ন অঞ্চল জেলা থেকে আগত আমার প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনারা সবাই আশা করি আল্লাহর মর্জি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই। বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের উত্তরাঞ্চলের বীর শহীদেরা আবু সাইদ মুগ্ধ সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের যে জোয়ার তৈরি হয়েছিল, বুক চেটিয়ে গুলির সামনে বুক পেতে দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের যে শিহরণ জাগিয়েছিল, সেই উত্তরাঞ্চলের গর্বিত অংশীদার আজকে এই সমাবেশে আপনারা এসেছেন।
আমরাও আজকে ঢাকা থেকে এখানে হাজির হতে পেরেছি। মহান আল্লাহর কাছে সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই আন্দোলনে শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করুন। যারা হাজার হাজার আহত হয়েছে, ক্ষত বিক্ষত রক্তাক্ত ক্ষত চিহ্ন নিয়ে চোখের পানি ফেলছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে এই বিজয়ের যে স্বপ্ন পূরণের জন্য নতুন বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে 8 দলীয় জোটের উদ্যোগে বা 8 দলের উদ্যোগে আজকের এই মহাসমাবেশ, নিশ্চয়ই আপনারা একমত হবেন বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে একটি নির্বাচন নিরপেক্ষ অবাধ সুষ্ঠু করার লক্ষ্যে আমাদের যে অভিযাত্রা, সেই প্রেক্ষাপটে 8 দলের অভিন্ন 5 দফা কর্মসূচিতে রাজপথে এগিয়ে চলা বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য একটি নতুন জাগরণ তৈরি করেছে। গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এবার আশার সঞ্চার হয়েছে। আল্লাহ তাআলার দ্বীনের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, একটি সুশাসনের সমাজ আমরা উপহার পাবো ইনশাআল্লাহ। আজকে এই প্রথম রাজশাহী দিয়েই বিভাগীয় সদরগুলোতে 8 দলের পক্ষ থেকে বিভাগীয় শহরগুলোতে যে মহাসমাবেশের সিদ্ধান্ত হয়েছিল, তার প্রথম সমাবেশ আজকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হলো। এই দিক থেকে রাজশাহী উত্তর জনপদের এই লক্ষ লক্ষ জনতা আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক আন্দোলনের অংশীদার হয়ে থাকলেন। আগামীকালকে খুলনা, এরপরে বিভিন্ন বিভাগীয় সদরের 7টি শহরে মহাসমাবেশের মধ্য দিয়ে 8 দল রাজধানী ঢাকায় গড়ে ওঠা 8 দলের সংগ্রামকে আমরা বিভাগীয় সদরে ছড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ এরপর কর্মসূচি আসবে, আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উপজেলায় লিয়াজো কমিটি করে নতুন বাংলাদেশের লক্ষ্যে ইসলামী দল এবং দেশপ্রেমী শক্তির এই ঐক্যকে একটি সুদৃঢ় সাংগঠনিক ভিত্তির উপরে আমরা দাঁড় করিয়ে দেব, যে সমঝোতার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হবে। ফ্যাসিবাদ যেমন বিদায় নিয়েছে, তেমনি এবারের সংগ্রাম দুর্নীতিবাদ, চাঁদাবাজ, লুটপাটকারী, সন্ত্রাসী, ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রাম। আমরা সেই জোটকে সম্প্রসারণ করছি। আমাদের এই জোট সম্প্রসারণের মধ্য দিয়ে নতুন বার্তা হলো জাগরণের বার্তা। সেই জাগরণ হলো, আমরা স্বাধীনতার 54 বছরে 3টি দলকে দেশ শাসন করতে দেখেছি। সামরিক শাসন প্রায় 8-9 বছর, আর রাজনৈতিক দলগুলো বাকি সময় মিলে 54 বছর দেশ শাসন করেছেন। দলের নাম উল্লেখ না করেও যদি বলি, 3টি দলের প্রত্যেকটি শাসনের সময় বাংলাদেশে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল। তারা সন্ত্রাস করেছে, লুটপাট করেছে, চাঁদাবাজি করেছে, ভিন্ন মতকে দমন করেছে, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী আন্দোলনের বর্ষিয়ান নেতাদেরকে কারাগারে পুরে, রিমান্ডে, ক্রসফায়ারে, আয়না ঘরে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। ইসলামী জাতিসত্তা মূল্যবোধকে তারা ধ্বংস করেছে। প্রিয় দেশবাসী, তাই আমাদের এই 8 দলের সমাবেশের সম্প্রসারণের মধ্য দিয়ে আমরা একটি পরিবর্তনের বার্তা বাংলাদেশের গ্রামে গঞ্জে পৌঁছে দিতে চাই, যে আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং আমরা খবর পাচ্ছি এই 8 দল আর 8 দলে থাকছে না। বিভিন্ন রাজনৈতিক দল এখন 8 দলের এই মিছিলে শরীক হওয়ার জন্য আবেদন করতেছে। এই দল আরো বাড়বে আমার প্রিয় ভাইরা। সেই জন্য নতুন যে বাংলাদেশ আমরা চাই, সেই নতুন বাংলাদেশ মানে হলো স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছেন তাদের চরিত্র যা ছিল, কোন দল অতীতের শাসকরা বুকে হাত দিয়ে বলতে পারবে না
যে আমাদের নেতাদের বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, খুনের অভিযোগ নেই, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। কি বলেন, ঠিক কিনা? ফলে আগামীতে এমন বাংলাদেশ আনতে চাই, এমন সরকার আমরা গড়তে চাই যেখানে আমরা দুর্নীতিকে না বলবো, লাল কার্ড দেখাবো। দুর্নীতিতে চলবে না, সন্ত্রাস চলবে না, ভিন্ন মতের উপরে দমন পীড়ন চলবে না। আমরা নৈতিক উৎপাদনমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বিপ্লবী তরুণ সমাজকে দক্ষ জনসম্পদে পরিণত করে এই বাংলাদেশের লাল সবুজ পতাকাকে দুনিয়ার সামনে সমুন্নত আমরা করব। আমাদের এই 8 দলের এই সমঝোতা আগামী দিনে নতুন দেশ গড়ার স্বপ্ন পূরণে ইনশাআল্লাহ সাহায্য করবে। ফলে আমাদের এই পরিবর্তনের বার্তায় বাংলাদেশের সব মানুষকে আমি সামিল হওয়ার জন্য আহ্বান জানাই। এখন নির্বাচন সামনে, সরকার যে ডেডলাইন ঘোষণা করেছে, আমরা সকল দল 8 দল সহ ফ্যাসিবাদ বিরোধী দলেরা আমরা এই নির্বাচনে মেনে নিয়েছি যে আমরা নির্বাচনে যাব, কিন্তু নির্বাচনের ডেট শিডিউল করলেও সেই নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে কিনা এই প্রশ্ন জাতির সামনে দেখা দিয়েছে। এই 8 দলের আন্দোলনে আমরা বলেছিলাম 5 দফায় লেভেল প্লেইং ফিল্ড, পিয়ার পদ্ধতি, জুলাই সনদ, ফ্যাসিবাদের যারা দোষর তাদের বিচার এবং ফ্যাসিস্টরা যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের দৃশ্যমান বিচার আমরা অনেক দাবি করেছিলাম। আমাদের দাবির আংশিক পূরণ হয়েছে, কিন্তু আমাদের দাবির অধিকাংশই এখনো পূরণ হয়নি। আমরা দেখতে পাচ্ছি সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তিদের কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন আর গণভোটের তারিখ ঘোষণা করেছে। বারবার আমরা প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের প্রধানের সঙ্গে দেখা করে বলেছিলাম একই দিনে নির্বাচন হলে কি কি সংকট তৈরি হতে পারে। জুলাই সনদে যে 48টি সাংবিধানিক সংস্কার হয়েছে, আরো অনেক বিষয়ে যে আমরা একমত হয়েছি, সাংবিধানিক বিচার বিভাগীয় রাষ্ট্রীয় কাঠামোগত সাংবিধানিক পদের ব্যাপারে অনেক সংস্কার হয়েছে। এই সংস্কারের বিষয়গুলো দেশবাসীকে আগে জানাতে হবে। ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে প্রকাশ করবেন, সরকার বিভিন্ন প্রকাশনা দিয়ে জাতিকে জানাবেন আমরা কোনটাকে হ্যাঁ বলবো, কোনটাকে না বলবো। ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর কি কি পরিবর্তন হয়ে নতুন রাষ্ট্রে কি কি কাঠামোতে আমরা একমত হলাম, বাংলাদেশের 18 কোটি মানুষের সেটা জানার অধিকার আছে না বলুন? তো একই দিনে যদি ভোট হয়, এদিকে মার্কার ভোট আর এক বুথে হানার ভোট, জনগণ তো বোঝার সুযোগ পেল না যে আমি কোথায় হ্যাঁ বলবো কোথায় না বলবো। কি বলেন, ঠিক কিনা? আমরা বলেছিলাম জুলাই জাতীয় সনদকে আইনি ভিত্তি দিতে গেলে একটি সাংবিধানিক আদেশ জারি করতে হবে। আমরা ধন্যবাদ জানাই সরকার বিলম্বে হলেও সেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক আদেশ জারি করেছেন, গেজেট প্রকাশ করেছেন। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সেই গেজেটে একই দিনে গণভোটের কথা বলেছেন। আমরা সরকারকে বলতে চাই, বাংলাদেশে বহু আইন আপনারা করছেন আর পরিবর্তন করছেন, সরকারের আদেশ, সরকারের তৈরি করা গেজেট, এটা তো ওহির বাণী, কোরআনের বাণী না, এটা আপনারা কারো পরামর্শে করেছেন। এই গেজেটকে পরিবর্তন করতে হবে। এই আদেশ পরিবর্তন করে নির্বাচন সুষ্ঠু করতে গেলে জাতীয় নির্বাচনের আগে আপনি গণভোটের তারিখ আবার ঘোষণা করুন। আমরা 8 দল এবং দেশবাসী সেই দাবি করে যাচ্ছি। আমরা তো বলেছিলাম প্রয়োজনে জাতীয় নির্বাচনের আগে গণভোট কারা চায় আপনি মতামত নিন। অধিকাংশ ভোটারের প্রতিনিধিত্বকারী জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চায়। কি বলেন, ঠিক কিনা? আমরা এমন কোন সংকটে সরকারকে ফেলতে চাই না। বহু রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের স্বপ্ন ভেঙে যাক তা আমরা চাই না। নিয়মতান্ত্রিক আন্দোলনে আপনাদেরকে বারবার বলে যাচ্ছি, সুযোগ আছে, আপনারা জাতীয় নির্বাচনের আগে এখনো গণভোটের তারিখ পরিবর্তন করুন। তা না হলে একটা বিভ্রান্তির যে ধূম্রজাল আপনারা তৈরি করেছেন, ভোটাররা ভোট কেন্দ্রে কম আসবে, গণভোটে ভোট কম পড়বে, না বুঝে হাতে নাতে সিল মারবে,
বুঝতে পারবে না, এই সংকট দূর করার দায়িত্ব সরকারকেই গ্রহণ করতে হবে। প্রিয় দেশবাসী, আজকে তাই আমি এখানে দাবি করতে চাই, গণভোট, এই গণভোট হচ্ছে বিদ্যমান রাষ্ট্রকে সংস্কার করে নতুন রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, উল্লেখযোগ্য সাংবিধানিক সংস্কার হয়েছে, আমরা সেখানে স্বাক্ষর করেছি। একটি দল অনেক গুরুত্বপূর্ণ ব্যাপারে নোট অফ ডিসেন্ট এই সংস্কারের তারা বিরোধিতা করেছিল। এখন জনতার এই সম্মতির কাছে তারা নিরুপায় হয়েছে। এখনো ষড়যন্ত্র করছে কি করে ভোটটা পিছায়, কি করে গণভোটটা একদিনে করে হাজারো বলারা তৈরি করা যায়, সংস্কারের সব বিষয়গুলো বানচাল করা যায়। আজকের এই মহাসমাবেশে বলবো, গণভোট আমাদের আগে দাবি থাকলো, যখনই গণভোট হবে আমরা গণভোটে হা এবং না দুইটার ভোট দেবো। কোথায়? হা পক্ষে আমরা ভোট দেবো, কি বলেন ঠিক কিনা? গণভোটে হাতে ভোট দিতে হবে। সবাই বলুন আমরা হাতে ভোট দেব। হা মানে হলো ফ্যাসিবাদ বিরোধী রাষ্ট্র নতুন প্রতিষ্ঠার সংগ্রামের পক্ষে ভোট দেওয়া, কি বলেন ঠিক কিনা? হা মানে চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে ভোট দেওয়া, হা মানে উন্নয়নের পক্ষে ভোট দেওয়া, হা মানে দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের পক্ষে ভোট দেওয়া। কোন চক্রান্ত করে এই জনগণের ম্যান্ডেটকে নষ্ট করা যাবে না। এই গণভোটের মধ্য দিয়েই জুলাই সনদের আইনি ভিত্তি হবে, তারপরে পার্লামেন্ট হবে, পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট একটা পাওয়ার থাকবে, জেনারেল অ্যাসেম্বলির পাওয়ার থাকবে, সেই কনস্টিটিউয়েন্ট পাওয়ার হলে অ্যাসেম্বলিতে গিয়ে এই জুলাই সনদের আইনি রূপ লাভ করবে। এখানে আর কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না। প্রিয় ভাইরা আমার, আমরা তাই পরিশেষে দেশবাসীর কাছে আহ্বান জানাবো, সরকারকেও বলবো এখনো সুযোগ আছে, আপনি এই গেজেটকে পরিবর্তন করুন, গণভোটকে জাতীয় ভোটের আগে আনুন। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি। ইচ্ছামতো একটি দলের গোপন ষড়যন্ত্রে অন্য কাউকে ক্ষমতা আনার জন্য ডিসি, এসপি, ইউনো, ওসি ইচ্ছামতো বদলি করে প্রশাসনে আপনারা হাত দিয়ে প্রশাসনকে নষ্ট করে ফেলছেন। নির্বাচনের আগে প্রত্যেক দল যেন অধিকারের প্রাপ্য ক্ষমতায় সমতা অর্জন করতে পারে। প্রশাসন ষড়যন্ত্র করে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় নির্বাচনী মিটিংয়ে, ক্যাম্পিংয়ে, মহিলাদের মিটিংয়ে, রাজনৈতিক দল আমাদের জামাত ইসলামীরও মহিলা এবং পুরুষদের মিটিংগুলোতে একটি দল হামলা করছেন, মারামারি করছেন, গাড়িতে হামলা করছে, মহিলাদের উপরে হামলা করছে। এই প্রশাসন এখনো যদি বন্ধ করতে না পারে, এদের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আজকে পত্রিকায় এবং অনলাইনে দেখলেন খুলনার আদালত চত্বরে কিছুক্ষণ আগে দিনের বেলায় আদালতে হাজিরা দিয়ে একজন ব্যক্তিরা যাওয়ার পথে সে আদালতের চত্বরে হামলা করে 2 জনকে গুলি করে কুপিয়ে হত্যা করা হয়েছে। যে দেশে প্রকাশ্যে এইভাবে কোর্টের সামনে গুলি করে হত্যা করা হয়, সেই প্রশাসনের দায়িত্বে নির্বাচনের দিন যে ভোট ডাকাতি হবে না, ভোট কেন্দ্রে হত্যা হবে না, আমাদের জানমালকে তারা খুন করে ভোটাধিকার লুট করতে চাইবে না, তার কোনো গ্যারান্টি নাই। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, লেভেল প্লেইং ফিল্ড, সমতা রক্ষা করুন। সব দল যেন সমান অধিকার পায়। কোন দলকে বড় মনে করবেন, কোন দলকে গোপনে ক্ষমতা আনার স্বপ্ন দেখবেন, মনে রাখবেন ফ্যাসিবাদকে যেভাবে আমরা বিদায় করেছি, কোন দিল্লির ষড়যন্ত্র তাকে ঠেকাতে পারে নাই। আগামীতে যদি ভোট ডাকাতি করে আরেকটি নব্য ফ্যাসিবাদের জন্ম দিতে চান, বাংলার মানুষ বুকে রক্ত দিয়ে তা প্রতিরোধ করবে। নির্বাচন কমিশনার, ডিসি, ইউনো, এসপি, বিচারপতিদেরকে আমি শিক্ষা নিতে বলবো। 14, 18, 24 ইলেকশনে যারা ভোট ডাকাতি করে হাসিনাকে দাঁড় করিয়েছিল, সেই নির্বাচন কমিশনারদেরকে জেলে যেতে হয়েছে, পুলিশের আইজিকে কোর্টে চোখের পানি ফেলতে হয়েছে, বাইতুল মোকাররমের খতিবকেও পালিয়ে যেতে হয়েছে, ডিসিদেরকেও আদালতে যেতে হয়েছে। মনে রাখবেন, এই বাংলার মানুষ 24-এর জুলাই অভ্যুত্থানের শিক্ষা কাজে লাগাবে। ভোট কাটতে আসলে, অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাইলে এই পরিণতি আপনাদেরকেও কিন্তু ভোগ করতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামীর আমির, বাংলাদেশের 18 কোটি মানুষের নন্দিত নেতা
ডাক্তার শফিকুর রহমান আপনাদের সকলকে সালাম জানিয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সালাম জানিয়ে উত্তরাঞ্চলের বিপ্লবী জনগণকে একটি নিরপেক্ষ নির্বাচন আদায়ের এই পথে দৃঢ় সংগ্রাম গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় জোট জিন্দাবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব, কারা নির্যাতিত মাজলুম আলমে দ্বীন জনাব মাওলানা জালাল উদ্দিন আহমদ। জনাব মাওলানা জালাল উদ্দিন আহমদ। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 দফা দাবিতে 8 দল কর্তৃক আয়োজিত আজকে রাজশাহী বিভাগীয় সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলেন। আজকে আমি যে বিষয়টি বলতে চাই, আজকে বাংলাদেশের মানুষ সংস্কার চায়। আজকে বাংলাদেশের মানুষ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। কিন্তু আমরা লক্ষ্য করেছি একটি দল বারবার আমাদের সংস্কার কার্যক্রমে বাধাগ্রস্ত করতেছে। একটি দল, তারা 24 জুলাই বিপ্লব থেকে শিক্ষা গ্রহণ করে নাই। তারা দেশের সংস্কার চায় না। তারা চাঁদাবাজ দখলবাজ মুক্ত বাংলাদেশ গড়তে চায় না। তারা চায় যেন তেনভাবে ক্ষমতায় এসে আবার একটি স্বৈরাচারী সরকার কায়েম করতে চায়। পরিষ্কার কথা বলি, আজকে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের সাথে, আমাদের ইসলামী 8 দলের সাথে। জনগণ সংস্কার চায়। জনগণ জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। আজকে গণভোট হলে আমরা জনগণ আমরা হা ভোটে সিল মারব। হা ভোট বিজয় হলে দেশের সংস্কার হবে, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হবে। আল্লাহ না করুক, যারা গণভোটে না ভোটকে বিজয়ী করতে চায়, তারা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ দেখতে চায় না। তারা একটি কর্তৃত্ববাদী, তারা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র তারা কায়েম করতে চায়। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে দীর্ঘ 15 বছর আমরা রক্ত দিয়েছি, আমরা জেল খেটেছি, আমরা ফাঁসির মঞ্চে ঝুলেছি, আমরা একটি সুন্দর ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার জন্য। তাই আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের সাথে আরো অনেক দল যোগাযোগ করতেছে। আজকে 8 দলের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সৎ লোকের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আরেকটি কথা বলতে চাই, সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হচ্ছে। আমরা লক্ষ্য করছি প্রশাসন বিভিন্ন জায়গায় কোনো একটি দলকে সহযোগিতা করে যাচ্ছে। পরিষ্কার কথা বলি, প্রশাসন আপনারা যদি এই কথা মনে করেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে,
আপনারা ভুলের মধ্যে আছেন। আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। জনগণ আগামীর বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসবাদকে দেখতে চায় না, কোন কালো টাকা পেশি শক্তিকে দেখতে চায় না। জনগণ ইসলামী শক্তিকে দেখতে চায়। তাই আমাদের এই ঐক্য আগামী নির্বাচনে বিজয় হওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 8 দলীয় বিভাগীয় সমাবেশ আজকের এই ঐতিহাসিক রাজশাহী ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত 8 দলের জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, রাজশাহী মহানগরীর আজকের এই ঐতিহাসিক সমাবেশের আওয়াজ যাদের কানে পৌঁছছে, সেই সমস্ত উপস্থিত অনুপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। এই গোটা দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। আমি জিজ্ঞেস করি, সব কিছু আল্লাহর, অতএব আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের। এটা পরিষ্কার শিরক। যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে, যতখানি আল্লাহর আইন অনুপস্থিত থাকবে, ততটুকু শিরক এই দুনিয়াতে অবশিষ্ট থাকবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা কি আন্দোলন করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই। 1 নম্বর কথা হচ্ছে, আমরা 5 দফা দাবি আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি। কয় দফা? 5 দফা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দফা হইল যে রাজনৈতিক দলগুলা যখন একমত না হইতে পারে, তখন সরকার সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হয়। এই জন্য একটা নিয়ম চালু আছে যে রাজনৈতিক দল তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, এখন জনগণের হাতে ছেড়ে দাও, গণভোট লাগাও। ঠিক কিনা বলো? এখন এই গণভোটের সিদ্ধান্ত হবে যে অতীতে যেভাবে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এগুলো কি নির্বাচন হয়েছে? এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে, মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য গণভোটের দরকার। এখন আপনাদেরকে বিচারের ভার দিতে চাই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিচারের ভার হলো যে গণভোট হওয়ার পরে ঠিক হবে যে ভোট কোন পদ্ধতি হবে। কথা ঠিক কিনা বলেন? এখন যদি একই দিনে গণভোটও হয় আর সংসদের ভোট হয়ে যায়, তাহলে গণভোটের কোনো দাম থাকবে?
জোরে বলেন দাম থাকবে। এরকম যারা চিন্তা করেছেন, এরকম যারা কথা বলেছেন, এদের কি সুস্থ বুদ্ধি আছে বলে আমরা মনে করতে পারি? আমরা বলবো এখনো সময় আছে। মেহেরবানি করে আমাদের গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল বলেছেন এখনো সময় আছে আপনার এই সমস্ত সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনারা যা করা দরকার তাই করেন। জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশে নির্বাচন যাতে করতে পারে, নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে, সে কাজ আপনাদের করতে হবে। 2 নম্বর কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমরা বলছি 8 দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক সংসদে যেতে না পারে। জনগণ ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে? অতএব আগামী দিনে আপনারা 8 দল সহ আগামীতে আরো যত লোক আসবে আমাদের দিকে, সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত, অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন, 2 হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলে শেষ করতে চাই। আপনারা একটু কথা শুনেন আপনারা একটু কথা। সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তকে বিজয়ী করার জন্য, এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন শহীদ আলী রাইহানের পিতা, এবং এখানে উপস্থিত আছেন তালাইমারির, তারপরে সাকিব আঞ্জুম আছেন, আরেকজন আছেন, এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন। তাদের কাছে কি আপনারা ওয়াদা করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব, তবু বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না? আপনারা কি রাজি আছেন? আর একবার শপথ করে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই শপথকে কবুল করুন, এদেশে কোরআনের আইনকে বিজয়ী করুন। আল্লাহ তাআলা জনগণের মুখে হাসি ফুটাতে পারি এমন সুন্দর আইন, সুন্দর সরকার যারা আমরা কায়েম করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শুরু হলো আজকে 8 দলের সমাবেশ রাজশাহী থেকে। এগুলো সকল বিভাগীয় পর্যায়ে চলবে, জেলা পর্যায়ে চলবে, উপজেলা পর্যায়ে চলবে। আপনারা সেই সব উপজেলায়, জেলায় এই সমাবেশকে সফল করবেন, কথা জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় সমাবেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। সভাপতির বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
সাবেক কেন্দ্রীয় সভাপতি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জাতীয় সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতির বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 8 দল কর্তৃক 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, শহীদ পরিবারের সদস্যবর্গ, সংগ্রামী রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি এই সব বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করে বলতে চাই, জুলাই বিপ্লব হয়েছে কোন দলের নেতৃত্বে নয়, কোন ব্যক্তির নেতৃত্বে নয়। জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষের নেতৃত্বে বিপ্লব হয়েছে। সুতরাং এই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে এটা কোনো দলীয় সরকার নয়, এই সরকার নিরপেক্ষ সরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি এই সরকার একটি দলের পকেটে ঢুকে যাচ্ছে, একটি দলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, নিরপেক্ষ ভূমিকা পালন করুন। অতীতে যারা দলীয় রাজনীতির সাথে প্রশাসনের লোকেরা জড়িত হয়েছে তারা অনেকেই কারাগারে আছে, অনেকে দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের কাছ থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। বাংলাদেশের জনগণের দাবি গণভোট আগে হইতে হবে। যারাই গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে চান, এই জাতি মনে করে তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণভোট যদি আগে দেওয়া হয়, আমরা শুনেছি কোন কোন দল নাকি বলে মেলা টেহা লাগবে। আরে ভাই, যে পরিমাণ টেহা বিদেশে পাচার করছেন, আর টাকা কি আপনি ধান বেশি আইনে দিবেন? টাকা বাংলাদেশের জনগণের টাকা, এই টাকা খরচ হওয়ার জন্য আপনারা তো দরদ কেন? আসলে দরদ নয়, এখানে অন্য রহস্য লুকিয়ে আছে। নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র চলছে। আমরা বলি নির্বাচন যথা সময়ে হতে হবে, গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, গণহত্যার বিচার করতে হবে, ভোট কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে যেতে পারে এর পরিবেশ নিশ্চিত করতে হবে। এটা সরকারের দায়িত্ব। কেউ কেউ ভাবছেন আওয়ামী স্টাইলে নির্বাচন করবেন, কিন্তু জেনে রাখুন এই স্বপ্ন ভুলে যান। বাংলাদেশের মানুষ আওয়ামী স্টাইলের কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে আর হইতে দেবে না ইনশাআল্লাহ। এই দেশ কারুর বাবার দেশ নয়, এই দেশ কোন পরিবারের দেশ নয়, এই দেশ বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ আগামী দিনে কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ। কাজেই আমাদের নেতৃবৃন্দ বলেছেন আগামী নির্বাচনে, আগামী গণভোটের হার পক্ষে রায় দিন। আর আগামী জাতীয় সংসদ নির্বাচনে 8 দলের আমরা অনেকটাই ঐক্যমতে বসেছি। এক জায়গায় একজন করে প্রার্থী থাকবে, 8 দলের প্রার্থীরা যেখানেই থাকবে তাদের প্রতীকে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দেবো ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, ইসলামের কল্যাণের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে সংগ্রামী রাজশাহীবাসীকে
আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আর দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।